আমন্ত্রণ 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। বিশ্বজুড়ে পুরো সপ্তাহে ঘটে যাওয়া নানা আলোচিত ঘটনার প্রবাহ আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে, এবং আপনাদের সবাইকে সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল, আমাদের সাথে আলোচক হিসেবে আছেন প্রবন্ধ কলম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে নানা ঘটনার প্রবাহ প্রতিদিনই আমরা আলোচনা করে থাকি, তবে সপ্তাহের বিশেষ এই আয়োজনে আমরা পুরো সপ্তাহের আলোচনাটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে দেশের ভিতরকার খবর যদি আমরা বলি, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নানা নাটকীয়তা চলছে। একদিকে রিপাবলিকানরা যেমন টেক্সাস দিয়ে শুরু করতে চেয়েছে, অন্যদিকে ডেমোক্র্যাটদেরও নানা তৎপরতা চলছে। যদিও আইনি কাঠামোর সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত কার চেষ্টা কতটুকু সফল হবে সেটি নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। কিন্তু যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই সীমানা পুনর্নির্ধারণের খেলায় শেষ পর্যন্ত রিপাবলিকানরা কতটা লাভবান হবে, ডেমোক্রেটরাই বা কতটা সেটিকে ট্যাকেল দিতে পারবে? দেখুন, এই সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারগুলো যেটা হয় প্রতিবার, কারণ এভরি 10 ইয়ার্সে আমেরিকাতে সেন্সাস হয়। গত সেন্সাস হয়েছিল 2020-তে এবং 2025, কিন্তু 2010-এ যে সেন্সাস হয়েছিল, এই যে জেরিমেন্ডিয়ারিং, এটা অনেক স্টেটে, কিছু কিছু স্টেটে আছে যেটা বাইপার্টিসান কমিশন করে, আর অধিকাংশ স্টেটে এটা করে স্টেট লেজিসলেচাররা। এটা করার কারণ হলো দুই ধরনের হতে পারে। একটা বলে যে প্যাকিং এন্ড ডাইভার্সিং। তো একটা প্যাকিং মানে ওরা এমনভাবে সীমানা পুনরুদ্ধার করে যারা অপোজিশনে একটা স্পেসিফিক জায়গায় ওরা সীমিত থাকে, আর আর ডাইসেক্টিং যেটাকে বলে যে ভোটগুলোকে এমন ভাবে বিস্তৃত করে দেওয়া যাতে অপোজিশন পার্টি, ইন দিস কেস যদি হয় ডেমোক্রেট, ওরা সে প্রতিযোগিতা জিতে আসতে পারবে না। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা ব্যাপার তো আছে যে কনস্টিটিউশনাল ব্যাপার, যে যখন সেন্সাস হয় সেন্সাসে কিন্তু লেখা থাকে যে হোল অফ পপুলেশন, এটা কিন্তু সিটিজেনশিপের কথা বলা হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমবারই যখন সে ক্ষমতা এসেছিল সে বলেছিল যে ওই সিটিজেনশিপ কোশ্চেনটাকে রাখার জন্য, কিন্তু এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ওটা রাখা যাবে না, এটা ইউএস কনস্টিটিউশন এগেনস্টে। কিন্তু আমেরিকাতে একটা জিনিস, ভোটিং রাইটস অ্যাক্ট, যেখানে বলা হয়েছে যে মাইনরিটি এবং এথনিসিটিকে যাতে কোনোভাবেই মানে ডাইলুট না করা হয়। এখন ডোনাল্ড ট্রাম্প যেই পদ্ধতি, এগেইন সে তো ডিক্টেটরিয়াল স্টাইলে দেশ চালাচ্ছে। এখন এইটা কখনো হয়নি আমেরিকাতে। সব দুই পার্টি কিন্তু জেরিমেন্ডারিং করেছে তাদের অবস্থার কারণে, দুই পার্টি লাভবান এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবার যেটা মানে ইউনিক ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প বলছে টেক্সাসকে আমাকে 5টা সিট দাও, এবং জেরিমেন্ডারিং মাধ্যমে আপনারা সব নাটক জানেন, আপনাদের এখানে অনেক আলাপ করেছে। তো এই জিনিসটা বড় আমার কাছে অভূতপূর্ব মনে হয়েছে। এবং সে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে মিনিস্ট্রি অফ কমার্সকে বা অন্যান্য গভর্নমেন্ট এজেন্সিকে যে ওরা যেন আবার সিটিজেনশিপ বেস ডেটাবেস তাকে দেওয়া হয়। কিন্তু এটা নিয়ে অনেকেই গন্ধ খুঁজছেন যে এটার উদ্দেশ্যটা ভালো নয়। এখন আপনি যদি দেখেন ওভারঅল, আমি যে অ্যানালাইসিস করি, হাসান ফেরদৌস আরো ভালো বলতে পারবেন, এই গত সেন্সাস 2010-এর পরে রিপাবলিকানরা যেহেতু নির্ভর করে কতটা স্টেটে আপনার গভর্নর আছে, লেজিসলেচার কন্ট্রোল করে, ওরা কিন্তু লাভবান হচ্ছে। কিন্তু ওভারঅল এই জেরিমেন্ডারিং কিন্তু কোনো দলকেই মানে অ্যাবসলিউটলি মানে সুবিধা দেয় না, রিলেটিভলি সুবিধা দেয়, কিন্তু যেহেতু একটা থিন মার্জিন আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ভয় পাচ্ছে যে মিড টার্মে হয়তো কংগ্রেসরা লুজ করতে পারে, এই জন্যই সে এখন থেকে প্রোঅ্যাক্টিভ মানে এই কাজগুলো করছে। কিন্তু এই কাজগুলো সাধারণত আমেরিকান না, আমি সে বলবো আর কি, আমেরিকান ডেমোক্রেসি যেভাবে প্রসিড করে এইভাবে ঠিক না। এবং জানেন যে আপনি, যেমন ক্যালিফোর্নিয়া বলেছে যে আমরাও করব, কিন্তু আমরা করবো নিয়ম মেনে। নিয়ম মেনে, যে স্টেটের যে নিয়ম, আমরা যে রিমেন্ডারিং করব, তারা যেটা গেইন করতে চাচ্ছে সেটা আমরা অফসেট করে ক্যালিফোর্নিয়া বা অন্যান্য যেখানে ব্লু স্টেট আছে সেগুলো একই জিনিস করবে। আমার মনে হয় এটা ঠিক না। একটা জিনিস কোন একটা অনুষ্ঠানে আরেকজন বক্তা বলেছিলেন, আমিও এটার সাথে একমত, যে বাই পার্টিশন কমিশন, যেটা আপনারা নিউ ইয়র্কে আছেন, যে একটা বাই পার্টিশন কমিশন ঠিক করবে। এবং হ্যাঁ, মানে ভোটার কম্পোজিশন এন্ড ভোটারের সংখ্যা এবং দলগত ভাবে এটা একটা রিফ্লেকশন থাকা দরকার। কিন্তু রিফ্লেকশনটা কে করবে? যারা মেজরিটি ইন দি মানে লেজিসলেচার আছে, যেটা এখন টেক্সাসে হচ্ছে। এবং এই জন্য টেক্সাস থেকে আপনি জানেন যে কোরাম করার জন্য যাতে না হয়, এই জন্য ডেমোক্রেটিক মানে স্টেট লেজিসলেচার পালিয়ে গেছে। এই ধরনের জিনিস অনুপস্থিত, আমার প্রেসিডেন্টকে সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করা আমার মনে হয় তার
এখতিয়ারের বাইরে। তিনটা যে ইকুইভ ব্রাঞ্চ আছে, যে লেজিসলেচার, কংগ্রেস, প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ পাওয়ার এন্ড দি কোর্ট, এইটাকে মানে আমার মনে হচ্ছে উনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। আমি এখানেই জি থামছি। হাসান ফেরদৌস, সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন এই পদ্ধতিতে তিনি মিড টার্ম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবেন, কিন্তু পাল্টা প্রতিক্রিয়া আসছে, বিশেষ করে ডেমোক্রেটিক স্টেটগুলো থেকেও আসছে, শুধুমাত্র টেক্সাসের বিষয়টি নয়। শেষ পর্যন্ত যে প্রশ্নটি আপনার কাছে, সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছিলেন তিনি লাভবান হবেন, রিপাবলিকান পার্টি লাভবান হবে, লাভবান হওয়া কি সম্ভব হবে? যদি রিপাবলিকানরা তাদের এই প্রস্তাব মতো সিদ্ধান্ত পালন এক্সিকিউট করে, লাভবান হবে। টেক্সাস থেকে 5টা সিট অতিরিক্ত পাবে তারা, ক্লিয়ারলি। ডোনাল্ড ট্রাম্প সাহেব 5টা সিট বাড়তে চাইছেন। কারণটা খুব স্পষ্ট, আমরা জানি বর্তমানে ডেফিসিট মাত্র 4টা থেকে 5টা, 3টা ভ্যাকেন্সি আছে। এই অবস্থায় মিড টার্মে সবসময় সিটিং পার্টি লুজ করে এবং সিগনিফিকেন্টলি লুজ করে। ওবামা সাহেব তার প্রথম নির্বাচনে 61 সিট হারিয়েছিলেন হাউসে, 60+ সিট হারিয়েছিলেন তিনি। সেকেন্ড মিড টার্মও তিনি, সেকেন্ড টার্মেও তিনি 40-এর মতো সিট হারিয়েছিলেন। ফলে এটা খুব নর্মাল, মিড টার্মে ক্ষমতাসীন দল হারায়। এবং এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাড়া শুরু হয়েছে, ট্যারিফের কারণে দাম বাড়া শুরু হয়েছে, তার প্রতিক্রিয়াটা পড়বে। এটা একটা, আপনারা সবাই দেখেছেন যে ইমিগ্রেশন ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মনোভাবটা কিভাবে বদলাচ্ছে। আমরা গত সপ্তাহে কথা বলেছি যে আমেরিকার প্রায় 70% লোক মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন করেছে এটা ঠিক না। 70% লোক মনে করছে দিস ইজ নট রাইট। তার সঙ্গে যুক্ত করেন আপনি গাজার প্রশ্নটি। গাজার প্রশ্নে সারা বিশ্ব জুড়ে কিন্তু একটা খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র তো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, ফলে এর একটা কিউমুলেটিভ একটা এফেক্ট পড়বে মিড টার্মে। তো এই এফেক্ট থেকে মুক্ত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সাহেব আগে ভাগে ব্যবস্থা গ্রহণ করছেন কি, আমার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে আমি চাই বাড়তি ভোট। এবং উনি কি বলেছেন, আই এম এন্টাইটেল টু 5 এক্সট্রা সিটস। এটা আমার দাবি এখতিয়ারের মধ্যে পড়ে, এটা বেআইনি কিছু না। কারণটা কি, আমি এখানে প্রায় 80% ভোট পেয়েছি। আমি যে রাজ্যে আমার সমর্থন 80%, তো আমার লেজিসলেচারেও আমার সমর্থন হতে হবে 80%, তার আর্গুমেন্ট। জি, তো এর ফলটা দাঁড়াচ্ছে এই যে, যেটা কবি সাহেব ভালো বলেছেন, আমি তার কমপ্লিটলি এগ্রি, এটা আমেরিকান না। দিস ইজ নট ডেমোক্রেসি, অ্যান্ড দিস ইজ মোর ইম্পর্টেন্টলি দিস ইজ নট আমেরিকান। আমেরিকা আমাদের শিখিয়েছে, এই যে ভোটিং রাইটসের কথা বলি আমরা, ডেমোক্রেসির কথা বলি, প্লুরালিটির কথা বলি আমরা, সব আমেরিকার কাছে শেখা। সে আমেরিকা আমাদের শেখাচ্ছে এখন কিভাবে ভোট চুরি করবা তুমি। আমেরিকা আমাকে শেখাচ্ছে কিভাবে গণতন্ত্রকে ব্যাহত করে ক্ষমতা টিকে থাকবে। দিস ইজ নট ডেমোক্রেসি, অ্যান্ড দিস ইজ নট এক্সপেক্টেড অফ আমেরিকা। জি। প্রফেসর ডক্টর কবির হাসান, আমরা একটু ইউক্রেন প্রসঙ্গে ফিরবো। সেটি হলো যে কবি নজরুলের কবিতা থেকে যদি ধার করে বলি, খেলিছ এ বিশ্বলয়ে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধের বিষয়ে বেশ খেলা চলছে। কে কাকে নিয়ে খেলছেন? অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প কি পুতিনকে নিয়ে খেলছেন, নাকি পুতিন আসলে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খেলছেন? যেহেতু আমরা জানি আগামী শুক্রবার একটি বৈঠক দুজনের মধ্যে হতে যাচ্ছে। আমি মনে করি যে প্রেসিডেন্ট পুতিন এই আর ট্রাম্পকে নিয়ে খেলছে। যদি ট্রাম্প সবসময় মনে করে সে সবাইকে নিয়ে খেলছে, সবাই তার কাছে আসবে, নতজানু হবে। আহ এই 2-3.5 বছরের যুদ্ধে এখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষে, কিন্তু এখন কিন্তু রাশিয়া মানে রিলেটিভলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যুদ্ধক্ষেত্রে, ব্যাটল ফিল্ডে। এখন রাশিয়া কিন্তু অলরেডি, আগে কিন্তু রাশিয়া ডিরেক্টলি ওপেনলি বলেনি ওদের ডিমান্ড গুলোকে। আপনি জানেন যে ক্রিমিয়া ইজ আউট অফ কোশ্চেন, 2014 পরে ক্রিমিয়া দখল করে নিয়েছে। আর 4টা যে মানে ডনবাস রিজন যেটাকে বলে, যেখানে রাশিয়ান অধ্যুষিত মানুষ মেজরিটি কালচারালি, ওই 4টা জিনিস উনি দাবি করছেন। ন্যাটোর মেম্বার হতে পারবে না, কিন্তু এই জিনিসটা আমি বরাবরই বলেছিলাম গত 2-2.5 বছর আগে, ঠিক পরপরই আপনাদের অনুষ্ঠানেই, যে ওইখানে কিন্তু ওরা একটা শান্তি প্রস্তাব, যুদ্ধবিরতি প্রস্তাব ওরা চেয়েছিল। পুতিন কিন্তু বরাবরই বলেছে যে তার ভোট দ্বারা নেটোকে আসতে দেবে না। আপনারা একটু মানে ব্যাক মানে হিস্ট্রির দিকে গেলে, যে যখন অসহযোগ প্যাক ভেঙে যায়, তখন কিন্তু এই এশিয়ান চেয়েছিল যে ন্যাটো ইস্টওয়ার্ড মুভ করবে না, কিন্তু যে ন্যাটো 12টা থেকে এখন বোধহয় 22টার মেম্বার হয়েছে, এখন তারা রাশিয়াকে ঘিরে ফেলেছে। তারা ব্ল্যাক সি দিয়ে রাশিয়াকে ঘিরতে যাচ্ছে। এটা তো লেজিটিমেটলি রাশিয়ার একটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন।
সে কিভাবে, আমি আমাকেও বলেছি যে আমার এখানে যদি মেক্সিকোতে যদি রাশিয়ান মানে মিসাইল টেকনোলজি আসে যেটা কিউবাতে হয়েছিল, এটাকে আমরা মেনে নিব? তা এখন আমার মনে হয়, আমি যেটা ভাবি, কিছুই হবে না 8 তারিখে। 8 তারিখে ডোনাল্ড ট্রাম্প যে 50 দিন থেকে 13 দিনে আসছে, এটা একটা ফটো অপ হবে, ফটো সেশন হবে, তারপর আবার মানে কন্টিনিউ করব। ইন দি মিন টাইম পুতিন তার ব্যাটল গ্রাউন্ডে তার অ্যাডভান্স এগিয়ে নিয়ে যাবে, তার পজিশন আরো শক্ত হবে। আলটিমেটলি ইউক্রেন হ্যাজ মোর টু লুজ ইন দিস সিচুয়েশন। আপনি যদি বলেন আমি কি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সভরেন্টি, নো, আমি ডেফিনেটলি এটা পক্ষে। কিন্তু যেভাবে খেলা হচ্ছে, গাজাকে দিয়ে দিচ্ছে, রিসোর্ট বানাবে, এক জায়গায় তাইওয়ানকে মানে প্রটেক্ট করে রাখছে, তো এই খেলাগুলো তো মানে ডবল স্ট্যান্ডার্ড। এরা এক জায়গায়, যেটা হাসান ফেরদৌস বলেছেন, গাজায় মানুষ মরছে, কেউ কোনো কথা বলছে না, মানে ওরা পুরো মিলিটারি অকুপেশন করবে। আর অন্য দিক থেকে মানে ডোনাল্ড ট্রাম্প ওদের শান্তির কথা বলছেন, এগুলো তো মানে লোকজন বুঝতে পারে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, গাজার ব্যাপারটা যেহেতু এসেছে, একটা সময় আমেরিকাতে ছিল যে পাবলিক ন্যারেটিভ ছিল। পাবলিক ন্যারেটিভটা ছিল যে লোকগুলো ইয়ানা মানে এই ইসরায়েল ওখানে যে একটা নতুন মানে বসতি তৈরি করেছে, ওরা ডেভেলপমেন্ট এভরিথিং, ওরা ওরা ভালো মানুষ, ওদের ডেমোক্রেসি আছে। এই ন্যারেটিভটা যেহেতু ছিল ইসরায়েলের পক্ষে, এর জন্য ইউএস খুব ইজিলি এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলো ইসরায়েলের পক্ষে সাফাই গেতে যেতে পারতো। কিন্তু এখন এটা সম্ভব না, সেই ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। দ্য নিউ জেনারেশন, অনেক কান্ট্রি আমেরিকান ভোটার যেটা মিড টার্মে পড়বে বলে আমি বিশ্বাস করি, হাসান ফেরদৌস ভাইয়ের মতো। এই জিনিসটা ন্যারেটিভটা চেঞ্জ হওয়ার কারণে এই ব্যাপারগুলো কিন্তু এখন সবার এখন কনসাসে লাগছে, হাউ ইজ ইট পসিবল। জি, হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে প্রফেসর কবির হাসান মনে করছেন যে পুতিন হয়তো এগিয়ে থাকবেন, কিন্তু অনেকেই বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইসব আলটিমেটাম, অর্থাৎ সবশেষে 8 তারিখের যে 10 দিনের আলটিমেটাম ছিল, সেটি তো খুব একটা কাজে আসে না। এর আগে তিনি 50 দিনের আলটিমেটাম দিয়েছেন, কিন্তু এটা তো অর্জন হতে পারে যে তার এই 10 দিনের আলটিমেটামের কারণেই তো শেষ পর্যন্ত পুতিন বসতে সম্মত হয়েছেন। যদিও ইউক্রেনকে নিয়ে এখন পর্যন্ত, অর্থাৎ ইউক্রেনকে এই আলোচনায় সম্পৃক্ত না করা নিয়ে ইউরোপীয় দেশগুলো বেশ জোরে সোরে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা বলছে যে ইউক্রেন কেন সম্পৃক্ত হচ্ছে না। আপনার কাছে একটু জানতে চাই যে প্রেসিডেন্টের আলটিমেটামে কাজ হচ্ছে কিনা, কিংবা রাশিয়ার দিক থেকে তারা কোনো না কোনো চাপ অনুভব করছে কিনা। আমি প্রোগ্রামে আগেও বলেছি, আবারও বলি আমি, যে ট্রাম্পকে আমি এতটুকু দেবো, আমি আল গিভ হিম দিস মাচ, তা হচ্ছে যে আলোচনাটা, কনভারসেশনটা তিনি বদলে ফেলেছেন। কি অর্থে বদলে ফেলেছেন? এতদিন পর্যন্ত আমরা বলতাম কিভাবে আমরা রাশিয়াকে পরাস্ত করব, ইউরোপিয়ানরা আমেরিকানরা অস্ত্র দিয়ে কিভাবে রাশিয়াকে পরাস্ত করব, কারণ রাশিয়া আমাদের 1 নম্বর শত্রু। কেমন? এখন আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে শান্তি অর্জন করবো আমরা। ফলে কনভারসেশনের টার্মস অফ রেফারেন্সটা কিন্তু বদলে গেছে। উনি বলছেন, পুতিন সাহেব বলছেন, জেলেনস্কি বলছেন, আসুন শান্তি নিয়ে কথা বলি, এই তো। ফলে লেটস গিভ হিম দ্যাট। কিন্তু কথা হচ্ছে যে কোন শর্তে আমি শান্তি আলোচনা করবো। আমি একটা ঐতিহাসিক রেফারেন্স তোমাকে দিই। আমি, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে ল্যান্ড সোয়াপ হবে, জমি অদল বদল হবে। কার কি জমি? এই মুহূর্তে রাশিয়া পুতিন ইউক্রেনে 20% জমি দখল করে বসে আছে, ক্লোজ টু 18% দখল করে বসে আছে। আমরা বলি 1/5, 20% দখল করে বসে আছে। মানে আমার জমি দখল করে বসে আছে পুতিন, আর অন্যদিকে ইউক্রেন দখল করে আছে অ্যাবাউট 4%। তো সব হবে কি নিয়ে? আমার দখল করা 20% আর তোমার দখল করা 4%, সব হবে কি করে? সমান সমান তো না। 1 নম্বর। শর্তগুলি কি তোমাকে দেখতে, কি কি শর্ত তিনি দিয়েছেন, উইটকাপের মাধ্যমে যে শর্তগুলি পেয়েছি আমরা, সেগুলি কি? 1 নম্বর শর্ত, ইউক্রেনের সামরিক বাহিনীকে ছোট করে আনতে হবে, ডিসআর্ম করতে হবে। 2 নম্বর, নেটোর মেম্বার হওয়া যাবে না, ইউরোপিয়ান সোলজারকে আনা যাবে না ইউক্রেনের মাটিতে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ইউক্রেন নতুন ইলেকশন করতে হবে, যে ইলেকশনে তারা চাইছেন রুশপন্থী সরকার সেখানে ইনস্টল হোক। মিটিং হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প সাহেব কনসিড করে ফেলছেন জায়গা বদল করতে, জায়গা সোয়াপ করতে হবে। আমি যে সোয়াপ করবো, আমার তো জায়গা দখল করার নাই কিছু, আমি কি সোয়াপ করবো আমি? তার মানে তিনি আগে থেকেই বলে দিচ্ছেন জেলেনস্কিকে, ভাই তোমাকে একটু নেগরি করতে হবে, এই যে জাপারোজিয়া, দানিয়েস, ডনবাস অলরেডি দখলে আছে, দখল তোমায় মেনে নিতে হবে। যখন আলোচনার আগেই আমার অংশগ্রহণ ছাড়াই তুমি মেনে বলে দিচ্ছ আমাকে, এই তোমার শর্ত। তুমি শুরু করেছিলে
কে কাকে গান বাজাচ্ছে, আমরা বলি ইংরেজিতে পুতিন সাহেব ট্রাম্প সাহেব কি প্লেইং লাইক এ ফিডল, তাকে তিনি বেহালার মতো বাজাচ্ছেন অথবা বাঁশির মতো বাজাচ্ছেন। একটা ঐতিহাসিক রেফারেন্স তোমাকে দিচ্ছি এখানে আমি। 1938 দ্বিতীয় মহাযুদ্ধের আগে হিটলার সাহেব দাবি করলেন চেকোস্লোভাকিয়ার সুডেটেন ল্যান্ড তাকে দিতে হবে। কারণটা কি? ওইখানে বসবাস করে জার্মান ভাষাভাষীরা, ঠিক যেমন এখন দানবাসে বাস করে রুশ ভাষাভাষীরা, আমাকে দিতে হবে জায়গাটা কিন্তু চেকোস্লোভাকিয়ার। এখন কি করলো চেম্বারলিন সাহেব ইংল্যান্ড থেকে, চেম্বারলিন মুসোলিনি আসলেন ইতালি থেকে, ফ্রান্স থেকে গেলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনজন মিলে চুক্তি করলেন উইদাউট দ্য পার্টিসিপেশন অফ চেকোস্লোভাকিয়া। কি চুক্তি? তোমাকে জায়গাটা দিয়ে দিলাম ভাই, ঠিক আছে, যুদ্ধ তুই বাড়ায়ও না আর। ঠিক এটাকে বলে অ্যাপিজমেন্ট। অ্যাপিজমেন্ট, এই অ্যাপিজমেন্টের সিনারিওটা আমরা রিপিট হয়ে দেখতে যাচ্ছি। আমরা দেখবো কি, আমরা ট্রাম্প সাহেব তার সেই স্বপ্ন, আমি এর আগে বলেছি, তার কি স্বপ্ন? নোবেল প্রাইজ শান্তিতে তিনি পেতে চান। সেই শান্তি নোবেল পুরস্কার পাবার জন্য এই 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 গুটি খেলায় স্যাক্রিফাইস করা হবে কাকে? ইউক্রেনকে। ইউক্রেন তো বলে দিয়েছে আমি কোনোভাবেই আমার জায়গা ছেড়ে দেবো না। আমার শাসনতন্ত্রে লেখা আছে, ইউক্রেনের শাসনতন্ত্রে লেখা আছে জায়গা সব করা যাবে না। তাহলে প্রশ্ন উঠছে না। তার চেয়ে বড় কথা, এই টেবিলে আমার জায়গাই তো নেই, তুমি আমাকে নিয়ে কথা বলবে ঠিক 1938 এর মতো, আমি সেই টেবিলের মধ্যে নেই। এটা কিরকম আলোচনা? বলে আগে যেটা বললাম, শেষ কথা বলি আমি, মনে করে দেখো প্রথম পুতিন ট্রাম্প সামিট 2018 ফিনল্যান্ডে হয়েছিল। সেখানে কি হয়েছিল? আমেরিকার সকল ইন্টেলিজেন্স অফিস থেকে বলা হলো যে নির্বাচনে, 16 নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া। প্রেস কনফারেন্সে কি বললেন ট্রাম্প সাহেব? না 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 না, দে আর রং, রাশিয়া ইন্টারফেয়ার করেনি। মানে আমার সরকার আমাকে বলেছে ইন্টারফারেন্স হয়েছে, আর তিনি বলে বসলেন সেখানে না না আমার সরকার ভুল, পুতিন সাহেব রাইট। বললাম না একটু আগে, তাকে প্লেইং লাইক এ ফিডল, হি উইল এগেইন প্লে হিম লাইক এ ফিডল। আচ্ছা ফেরদৌস, আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটা হলো যে রাশিয়া এবং আমেরিকার এই আলোচনা যেহেতু এখনো পর্যন্ত সরাসরি ইউক্রেনকে সম্পৃক্ত করা হচ্ছে না, একেবারে সরাসরি করা হচ্ছে না, তাই ইউরোপিয়ান দেশগুলো থেকে কিন্তু বলা হচ্ছে, বিশেষ করে জার্মানির চ্যান্সেলর বলেছেন যে আঞ্চলিক কোনো আলোচনায় যদি এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি মেনে নেওয়া হবে না। আবার ন্যাটো থেকেও বলা হচ্ছে না, আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি, এই ধরনের কথাগুলো বলছে, কতটা আন্তরিক সেটি আমরা দেখছি। কিন্তু কথা হলো, ইউরোপ কিংবা ন্যাটোর হাতে কি সেই রকম কোন ট্রুপের টাস আছে যে যদি আমেরিকা এবং রাশিয়া সম্মত হয়, শর্তগুলো সম্পর্কে একমত হয়, তাহলে তারা মেনে না নিয়ে তারা বলবে যে আমরা মানি না, নাকি এটি আসলে শুধুই আওয়াজ? ট্রাম্প সাহেব বললে কি সিদ্ধান্ত গৃহীত হয়ে যায়? ট্রাম্প সাহেব তো বলেছেন গাজাকে তিনি রিভেরা বানাবেন, বানানো হয়েছে? হয়েছে বানানো। কিন্তু যদি রাশিয়া এবং আমেরিকা একমত হয়? আবার বলো, রাশিয়া এবং রাশিয়া এবং আমেরিকা, জি, প্রবলেম তো আমাকে নিয়ে। আমি যদি ইউক্রেন রাজি না হই, ইউক্রেন রাজি হয়, ইয়েস অফকোর্স, যদি ইউক্রেন বলে ঠিক আছে আমি মেনে নিলাম, তাহলে ডেফিনেটলি এটা ইমপ্লিমেন্টেড হবে, ইউরোপ বলুক বা না বলুক। কিন্তু ইউক্রেন তো বলছে না। তুমি হ্যামলেট অভিনয় করাবা অথচ প্রিন্স অফ ডেনমার্ক সেখানে নাই, এটা কি পসিবল? হ্যামলেট নাটক হবে, হ্যামলেট নাটকের প্রধান চরিত্র সেখানে অনুপস্থিত। না, তাহলে নোবেল পুরস্কার কিভাবে আসবে? তাহলে নোবেল পুরস্কারটা আসবে কিভাবে? তোমাকে কে বললো আসবে? এটা ওরা তার স্বপ্ন, এই স্বপ্ন তাকে তাড়িত করছে। উনি পাচ্ছেন কোথায়? আমরা তো বলি না পাচ্ছেন, উনি চাইছেন। তোমাকে আমি একটু আগে বলেছি তাকে আমি এইটুকু দিতে রাজি আছি যে তিনি কনভারসেশনটা বদল করেছেন, ইয়েস ট্রু। কিন্তু এর পেছনের যেই মাথায় রাখতে হবে যে কোনো শান্তি চুক্তির জন্য প্রয়োজনটা কি? একটা প্রক্রিয়া। ইটস এ লং ডিফিকাল্ট মাল্টি ফ্যাসেটেড প্রসেস। ট্রাম্প সাহেব একলা বসে বললেন যে হ্যাঁ আমি শান্তি চুক্তি করব, কার সাথে করব, কি শর্তে করব, শর্তগুলি কি, কি আলোচনা? কোনো আলোচনা তো নেই। মোস্ট ইম্পর্টেন্টলি ইউক্রেন ইনভলভ নয়। তুমি আমাকে নিয়ে শান্তি চুক্তি করবে, আমি সেখানে নেই, এটা প্র্যাকটিক্যাল না। ফলে আলটিমেটলি আমি বলছি না কিছু হবে না। যদি ধরা যাক পুতিন সাহেব রাজি হলেন কনসেশনে, আমি উইথড্র করবো দানবাস থেকে, আমি উইথড্র করবো জাপারোজিয়া থেকে। যদি এটা হয়, কমপ্লিট আনলাইকলি, পুতিন সাহেব অত বোকা নন, অত দুর্মুখ নন, তিনি রাজি হবেন না তিনি। বা যদি রাজি হন, মাশাআল্লাহ, খুব ভালো খবর, 3 হাত ধরে আমি 2 হাত তুলে হাততালি দেবো। উইল দ্যাট হ্যাপেন? ক্যান দ্যাট হ্যাপেন? আই ডোন্ট থিংক সো।
জি, ডক্টর কবির হাসান, সেটি হলো যে অনেকেই মনে করছিলেন যে ট্রাম্প আসলে হুঙ্কারগুলো যেগুলো দিচ্ছিলেন, বিশেষ করে যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তাদের উপর এক ধরনের ট্যারিফ আরোপের যে হুমকি, এবং আমরা সবশেষ দেখলাম যে ভারতের 25% ট্যারিফ 50% হয়ে গেল। অনেকে মনে করছেন সেই মিত্র দেশগুলো রাশিয়াকে চাপ দিয়েছে, তোমরা অন্তত পরিস্থিতিটা আপাতত সামাল দাও, একটা বৈঠক করো, কোনো একটা কর্মসূচি নাও যেটার মাধ্যমে পরিস্থিতিটা সামাল দেয়া হোক। প্রেসিডেন্ট, মানে আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, তিনি কোনো না কোনোভাবে কিছু একটা পেয়েছি বলে শান্ত হন। এমন কোনো কৌশলের কারণে কি আসলে রাশিয়া শেষ পর্যন্ত রাজি হলো? আহ এটার পিছনে একটা সত্যতা থাকতে পারে। আহ তার চেয়ে আমি যেটা মনে করি যে রাশিয়া তার নিজের প্রয়োজনেই যে ইয়াকে একটু ডিএসকালেট করার জন্য, তাকে একটু এপিস করার জন্য, যেটা বললাম তাকে নিয়ে খেলছে, ট্রাম্পকে একটু আলোচনা টেবিলে আসলাম, একটু কথা বললাম, ফটো হলো, হাত চাপলাম, তারপরে একটু টাইম বাই করা, তারপরে কন্টিনিউ দিস থিং। কিন্তু in the meantime, you have to understand that it is very, very unusual that ইউনাইটেড স্টেটস ইয়ার উপরে আরোপ করেছে 25%, কিন্তু একইভাবে কিন্তু তেল চায়নাও কিনছে। চায়নার উপর কিন্তু আরোপ করেনি, কারণ চায়নার মানে বার্গেনিং চিপ আছে। আপনারা জানেন যে আহ, চায়নার ইকোনমি, অফকোর্স ওরা অনেক এখানে এক্সপোর্ট করে, কিন্তু ওরা ওভার দি ইয়ার্স এমন ওভার ডাইভার্সিফাই করেছে, দে ক্যান ডাইভার্ট মেনি অফ দিয়ার মানে যেটা কনজিউমার গুডস গুলো আছে অন্য দেশে নিতে পারবে। কিন্তু চায়নার হাতে যেটা আছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, হাই চিপ হাই টেকের ইয়া আছে, যেটা একইভাবে ইন্ডিয়ার মধ্যে নেই। ইন্ডিয়া যেটা করেছে, ভুল করেছে বরাবর, ইন্ডিয়া $30 ইয়া কিনেছে, ইন্ডিয়া সেগুলো রিফাইন করে ওয়ার্ল্ড মার্কেটে বিক্রি করছে $70, যেটা তার নিজস্ব প্রয়োজন প্লাস ওয়ার্ল্ড। এবং ইন্ডিয়া বলছে যেটা আমরা করেছি ইউনাইটেড স্টেটস ব্লেসিং এ, যাতে ওয়ার্ল্ড মার্কেটের প্রাইসটা মানে স্টেবল থাকে। কিন্তু এখন রাশাকে মানে ওই যে জিকে মেয়েকে মানে স্ত্রীকে শিক্ষা দেওয়ার কি জানি একটা প্রবাদ আছে বাংলাদেশে, ওরা এখন সোভিয়েত মানে ভারতকে এই সেকেন্ডারি টাইপ মধ্যে এনে রাশাকে শিক্ষা দিতে চাচ্ছে। আমার মনে হয় এটা কাজ করবে না, কারণ there are many ways of selling Russian oil. It's not the India, is Turkey is involved very much. এবং টার্কির উপর কিছু করছে না, কিন্তু ইন্ডিয়াকে এখানে একটা ভালো ডিপ্লোমেসি করতে হবে। বাট এট দি সেম টাইম একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিয়ার কিন্তু অনেক সফট পাওয়ার আছে আমেরিকাতে। আমেরিকার যে কর্পোরেট ওয়ার্ল্ড, এই যে দেখেন যে মানে ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের সাথে বন্ধু, আবার বন্ধুত্ব নেই। তারপরে ওদের যে গুরু আছে যে আগে স্টিভ ব্যাননের সাথে বন্ধুত্ব নেই। কিন্তু ট্যাক্স সেক্টর এবং কর্পোরেট সিলিকন ভ্যালি স্টিল তার পিছনে আছে, এবং সিলিকন ভ্যালি যে কন্ট্রোল করছে এখন যারা আর কি, যারা ইন্টেলিজেন্সিয়ার, তারা কিন্তু ইন্ডিয়ান অরিজিন, তাদের একটা সবসময় কাজ আছে। এবং বিজেপির যে কারেন্ট গভর্নমেন্ট, তাদের কিন্তু ভালো হোল্ড আছে আমেরিকাতে। তো এগুলো দিয়ে আমার যেটা মনে হয়, এটাও আপনার সত্যি কথাটা হয়তো ভারত বলে থাকতে পারে যে রাশিয়া তোমার সাথে লং স্ট্যান্ডিং, আমেরিকার চেয়ে বেশি, মানে এটাকে ডিফ্লেক্ট করা আর কি সিচুয়েশনটাকে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। এবং কিন্তু আমার মনে হয় না যে আলটিমেটলি 25% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প এটা আরো এক্সটেন্ড করবে, যে মেক্সিকোর মতো তাড়াতাড়ি দিলে ইন্ডিয়ান ইকোনমি উইল বি কোলাপস রিয়েলি। এবং কিন্তু আমি একটা জিনিস, আমি মোদি সাপোর্টার নই, কিন্তু যে আমাদের এগ্রিকালচার সেক্টর যে ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, হ্যাঁ ওরা ডাইভার্সিফাই করছে, যে এগ্রিকালচার সেক্টরের উপর অনেকদিন ধরে আমেরিকা ঢুকার চেষ্টা করছে। আমি বলছে যে আমি কোনো অবস্থাতে আমি এগ্রিকালচার সেক্টরকে স্যাক্রিফাইস করবো না। এবং এই কথাগুলো দিয়ে সে নিজেরও ইলেকশন নিয়ে অনেক আবার দিচ্ছে, আমি তো থাকবো না, কিন্তু তাদের যে মানে রাইটসকে আমি কোনোভাবে ভুলুণ্ঠিত হতে দিব না। জি, হাসান ফেরদৌস, রাশিয়া আমেরিকার এই দ্বৈরথে শেষ পর্যন্ত অনেকে মনে করছেন যে মূল্য চুকাতে হচ্ছে ভারতকে, এবং নরেন্দ্র মোদী নিজে বলছিলেন যে প্রয়োজনে ব্যক্তিগতভাবে তিনি রাজনৈতিক মূল্য চুকানোর জন্য প্রস্তুত আছেন। অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও এটি বেশ তোলপাড় তুলেছে, এবং শেষ পর্যন্ত কেউ কেউ বিশ্লেষণ করছেন যে মোদীর ভিত নাড়িয়ে দিতে পারে আমেরিকার এই সিদ্ধান্ত, যদি শেষ পর্যন্ত 50% কার্যকর থাকে। ভারত নানামুখী উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো, চীনের দিকে ঝুঁকা, এবং ব্রাজিল থেকে শুরু করে অন্যান্য মিত্রদেরকে একটু কাছাকাছি এনে যদি কোনোভাবে সামাল দেওয়া যায়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি নরেন্দ্র মোদীরকে এটির জন্য পে করতে হতে পারে? ঠিক উল্টো মনে হয় আমার কাছে। আমি দেখেছি প্রথম আলোর রিপোর্ট, সোম আমার বন্ধু মানুষ, তিনি লিখেছেন তিনি সম্পূর্ণ ভুল ইন্টারপ্রেট করেছেন।
যে কথাটা বলেছে মোদি, আমাকে মূল্য দিতে হবে, আমাকে মূল্য দিতে হবে এই অর্থে যে এর একটা প্রাইস আছে, কিন্তু আমি একজন পেট্রিয়ট, আমি আমার দেশের স্বার্থকে রক্ষা করবো। উনি কবি সাহেব বললেন মূলত কৃষকদের, তার তো কোনোভাবেই আমি ত্যাগ করব না। এটা মোদিকে আরো স্ট্রঙ্গার করবে, উইকার করবে না, যে আমি দাঁড়ালাম তোমার বিরুদ্ধে। এক্সাম্পল দিচ্ছি তোমাকে আমি, ব্রাজিলের খুব বড় রকমের ক্ষতি হবে। 50% ট্যারিফ যদি ইম্পোজ করা হয় ব্রাজিলের উপরে, বড় রকমের ক্ষতি হবে ব্রাজিলের। কিন্তু কি বলছে আমাদের লুলা, আমি মাথা নোয়াবো না। এন্ড অ্যাজ এ রেজাল্ট লুলার সমর্থন কিন্তু কমেনি, বাড়ছে। এই মুহূর্তে মোদির অ্যাপ্রুভাল রেটিং কত জানো? আমি তোমাকে এই মুহূর্তে বলছি, মোদির এই মুহূর্তে অ্যাপ্রুভাল রেটিং 77%। বিশ্বের কয়টা নেতার অ্যাপ্রুভাল রেটিং, আমি বলছি কিউমুলেটিভ অ্যাপ্রুভাল রেটিং 77%। কয়টা নেতার আছে? আমাদের দেশে আমেরিকান প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল কত? 41%। তার 77% অ্যাপ্রুভাল রেটিং। এবং এই যদি আমি দাঁড়াতে পারি আমেরিকার এই বুলিং এর বিরুদ্ধে, he will become even more popular, even more powerful. সমস্ত আমেরিকা, সমস্ত ভারত মোদির পেছনে। তুমি শুনে দেখো শশী থারুরের কথা, আমার প্রাক্তন বস, তিনি কি বলছেন, যে আমাদের জায়গা ছেড়ে দেওয়া উচিত হবে না। আমরা ফাইট করব না, আমরা আমরা যুদ্ধ ইনভাইট করব না, কিন্তু আমরা আমাদের জায়গা ছেড়ে দেবো না, আমাদের স্বার্থ আমরা ত্যাগ করব না। এই ভারতের এই যে পলিসিটা, আজকের পলিসি তো নয়। ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক, আজকের সম্পর্ক নয়। এবং তোমরা এও জানো, আমরাও জানি যে ভারত, চীন, ব্রাজিল এন্ড সাউথ আফ্রিকা মিলে কি করছে, একটা বিকল্প বিশ্ব গড়ে তুলছে। আমরা ব্রিক্স বলছি, ফরগেট অ্যাবাউট ব্রিক্স, কিন্তু একটা বিকল্প মেরুকরণ ঘটছে পৃথিবী জুড়ে, যেখানে ডলারের ভূমিকা ক্রমান্বয়ে কমে আসবে। এটা ইনএভিটেবল। ট্রাম্প সাহেব নিজে মুখে বলেছেন এরা সবাই চক্রান্ত করছে। ইয়েস, চক্রান্ত করছে। চক্রান্ত কি অর্থে? যে আমেরিকার যে এই বুলিং, আমাকে জোর করে আমাকে উপর চাপিয়ে দেওয়া। একটা এক্সাম্পল দিই আমি, ব্রাজিলে মনে করা যাক, ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো একটা কুর চেষ্টা করেছিলেন, এই আমাদের আমেরিকার মতোই। সেই কারণে ক্ষিপ্ত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব শুধু যে ব্রাজিলের উপরে 50% 24% এক্সট্রা ট্যারিফ দিচ্ছেন তাই না, সেই দেশের জাজদের বিরুদ্ধে তিনি স্যাংশন আরোপ করছেন। ক্যান ইউ বিলিভ ইট? একটা দেশের, স্বাধীন দেশের জাজ, লিগাল সিস্টেম, তার পছন্দ না সেখানকার আইন, সেখানকার রায়, তিনি বলছেন যে এই রায় বদলাতে হবে। এটা কি বোম্বেটে পড়া নাকি? এটা কি অসভ্য দেশে বাস করি আমরা? কোনো আইন কানুন নেই। আমি তো সফরের একটা দেশ, তুমি আমাকে কোন যুক্তিতে আমাকে বাধ্য করো, তুমি পাওয়ারফুল বলে আমার গলা তুমি টিপে ধরবে এবং একটা 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 অসৎ লোককে তুমি রিলিজ করতে বাধ্য করবে আমাকে? এটা তো 19th সেঞ্চুরির ব্যাপার। এই ঘটনা ঘটতো 19 শতকে, কলোনিয়াল পিরিয়ডে। আমরা এখন তো সভ্য সমাজে সভ্য বিশ্বে প্রবেশ করেছি, যেখানে আইন, আন্তর্জাতিক আইন হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর। সমস্ত সম্পর্ক ডিটারমিন হয় আন্তর্জাতিক আইন দ্বারা। একটু আগে কবির সাহেব বলা শুরু করেছেন, আমি এগ্রি করি না, তা হচ্ছে যে বড় দেশ রাশিয়া, সে বলছে যে আমার দরজার কাছে তুমি ন্যাটো মেম্বার হতে পারবে না। কে বলেছে হতে পারবে না? হু উইল ডিসাইড দিস? তুমি, আমি ছোট দেশ, তুমি বড় দেশ, তুমি ঠিক করে দেবো আমি কি করব? এটা কখনো হতে পারে? তাহলে তো ইন্ডিয়া যা বলবো তাই আমাদের তাই করতে হবে। এই জন্য আমাদের আইন আছে, আন্তর্জাতিক আইন, যা কিনা মূলত নিয়ন্ত্রণ করে জাতিসংঘ, ইন্টারন্যাশনাল রেজিম বলি আমরা। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক রেজিমটা এস্টাবলিশ করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই যে বিশ্ব জুড়ে আইনের শাসন তৈরি করেছে কে? মূলত রুজভেল্ট, পোস্ট রুজভেলিয়ান বিশ্ববিখ্যাত এটা। তাকে ভাঙছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কে? ডোনাল্ড ট্রাম্প সাহেব। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই একসেপ্ট করা যায় না। এটাকে উই মাস্ট রেজিস্ট ইট। আমি একটা জিনিস অ্যাড করছি, অ্যাকচুয়ালি যে জাতিসংঘের ব্যাপারটা যিনি এনেছিলেন, যে মানে মাল্টিল্যাটারিজম যে কনসেপ্ট, সেই কনসেপ্ট তো অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প তো বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, আমেরিকা বরাবরই এটা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। আমি জাস্ট একটা মনস্ট 1949 থেকে 1989-এ আমেরিকা রেজিম চেঞ্জ করছে 64 কান্ট্রিতে, কোভার্ট আর ওভার যুদ্ধ করে আরো অনেক রেজিম চেঞ্জ করেছে। তো আমেরিকা তো বরাবরই, যদিও ইনস্টিটিউশন তৈরি করেছে, ইনস্টিটিউশন যে যে রোল অফ লর কথা যেটা বলছেন, আমেরিকা নিজেই কখনো রোল অফ ল পালন করেনি। হ্যাঁ, আই এগ্রি যে এটা আমি কার মেম্বার হবো কি না হবো, আপনাকে দেখতে হবে হাসান ফেরদৌস ভাই, রাশিয়া কিন্তু ওয়াজ প্রভোকড, মানে এই আমি পক্ষে না, মানে যুদ্ধের পক্ষে না, রপ্তানির পক্ষে না, রাশিয়া ওয়াজ প্রভোকড। এবং সেই সময় যে মানে ডিফেন্স সেক্রেটারি বলেছেন
এই যুদ্ধটিরা রাশিয়াকে উইক করতে যাচ্ছে, এবং এটা কিন্তু আমেরিকার যুদ্ধ, ইয়াকে মানে ইউক্রেন নিজেকে ফাঁদে পেলে আমেরিকার যুদ্ধ ইউক্রেন করছে। কি অবসর আমাদের টাকা যাচ্ছে, কিন্তু রক্ত দিচ্ছে কে, জমি দিচ্ছে কে? কবির ভাই, এগুলো তো ইউক্রেনের লোকজন দিচ্ছে, তাই না? কবির এখন ভাই, কথা হলো যে এইটা মাল্টিল্যাটারালিজমের যে কথা বলতেছেন, এর তো ডবল স্পিক সব জায়গায়, তাই না? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এইটা এই এই রাশিয়ার ন্যারেটিভ আর কতবার আমরা বলবো? রাশিয়ার ন্যারেটিভকে বারবার কেন আমাদের কিনতে না হবে? না, এটা রাশিয়ান ন্যারেটিভ না। অ্যাবসলিউটলি রাশিয়ান ন্যারেটিভ এটা। না, এটা রাশিয়ান রাশিয়ান ন্যারেটিভ না। আর্গুমেন্টে দিচ্ছে আমাদের। রাশিয়ার প্রধান শর্তই হচ্ছে যে আমার দরজার কাছে নেটো আসতে পারবে না, কিন্তু নেটো আমার প্রয়োজন আমার নিরাপত্তার কারণে। কারণ তুমি রাশিয়া আমাকে গিলে খেয়েছো 2024 সালে, 2014-এ, আজকে তো নয়, 22 সালে, 24 সালে তুমি খেয়ে বসে আছো ক্রাইমিয়া। তুমি শুধু আমাকে খাচ্ছ, তুমি আমাকে খাচ্ছ, তুমি মলদোভাকে খাচ্ছ, তুমি পুরো পারিসকে তুমি খাচ্ছ, দুদিন পরে তুমি বলটিককে খাবা। এটা তো মেনে নেওয়া যায় না। জাস্ট বিকজ ইউ আর স্ট্রঙ্গার এন্ড মোর পাওয়ারফুল, তাহলে তো আমেরিকা অলওয়েজ রাইট। তাহলে তো আমেরিকা ইজ অলওয়েজ রাইট। যদি যদি আমি পাওয়ারফুল বলেই আমার স্বার্থ, এটা তো 19th সেঞ্চুরির পুরনো তত্ত্ব যে আমার ব্যাকইয়ার্ডে অন্য কেউ আসতে পারবে না। আজকের দুনিয়ায় আমরা আইন করেছি কি, তুমি ছোট হও বা বড় হও, আমার সোভরেন্টি ইজ ইনভায়োলেবল। একদম, এটা বলে পোস্ট ওয়েস্টফ্যালিয়ান প্রিন্সিপাল। তা হচ্ছে কি, যে ছোট হোক আর বড় হোক, তোমার সোভরেন্টি, তোমার সীমানা ইনভায়োলেবল। এটাকে কোনোভাবেই তুমি লঙ্ঘন করতে পারো না। ঠিক যে কারণে চীন চাইলেও ভারতের সীমানা লঙ্ঘন করতে পারে না। চীন বলে বেড়াচ্ছে এটা আমার জায়গা। চীন বলে বেড়াচ্ছে না অরুণাচল প্রদেশকে নিয়ে। কিন্তু আমি জাস্ট হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট আপনাকে বলছি, আহসান ফারদৌস ভাই, 1990 যখন সোভিয়েত ইউনিয়ন ডিসইন্টিগ্রেট করে গেল, এটা কে করেছে? এটা সিআইএ করে। এটাকে ইউনাইটেড সোভিয়েত ইউনিয়ন ছিল না সেখানে? সেইটাকে যদি আপনি ডিসইন্টিগ্রেট করতে পারেন, যে আগে কবির ভাই, সোভিয়েত ইউনিয়নে আমি লেখাপড়া করেছি। আমি আপনাকে বলি, সোভিয়েত ইউনিয়ন ডিসইন্টিগ্রেট হওয়ার মূল কারণ সোভিয়েত ইউনিয়ন নিজে। এটাকে ইন্ধন জুগিয়েছে, পেছন থেকে পুশ করেছে অনেকে হয়তোবা, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে সোভিয়েত ইউনিয়নের কারণে। সময় পেলে আমি আপনাকে ইতিহাস শোনাবো। মূল কারণ, সোভিয়েত ইউনিয়ন ফ্রম ডে ওয়ান ফেল টু রিজলভ দ্য কোয়েশ্চেন অফ মাইনরিটি। ক্ষুদ্র জাতিরাষ্ট্রের সমস্যা সমাধান করতে পারেনি। লেনিন সাহেবের প্রথম একটা ওয়ান অফ দ্য ফার্স্ট ডিক্রি ছিল যে ক্ষুদ্র জাতিসত্তাগুলির স্বাধীনতা উনি বলেছিলেন, একদম 1919 সালের কথা বলছি আমি। কিন্তু ঠিক এই প্রিন্সিপালটা রাশিয়া কখনোই মানেনি। রাশিয়া করেছে কি, ক্ষুদ্র জাতিসত্তাগুলিকে গিলে খেয়ে ফেলেছে। আজারবাইজান হোক, উজবেকিস্তান হোক, প্রত্যেকটা ছোট দেশকে গিলে খেয়ে ফেলেছে। কিন্তু ওই যে বললাম, ক্ষুদ্র জাতিসত্তার প্রশ্নগুলি রিজলভ হয়নি। ছোট দেশগুলি মেনে নেয়নি রাশিয়াকে। এটাকে বলে রুসিফিকেশন। চেষ্টা করা হয়েছে আজারবাইজানিকে বাদ দিয়ে সেখানে রাশিয়ানদেরকে আনবার জন্য, আনাও হয়েছে। আজারবাইজানের বা উজবেকিস্তানের সিগনিফিকেন্ট অলমোস্ট 25% লোক হচ্ছে কি রাশিয়া থেকে আসার লোক। মূল আবার বলি আপনাকে, রাশিয়া ভেঙেছে মূলত রাশিয়ার কারণে। ইন্ধন জুগিয়ে পেছন থেকে সাহায্য করেছে ডেফিনেটলি যারা ইন্টারেস্টেড রাশিয়াকে ভাঙা দেখতে। বাট ডোন্ট ব্লেম জাস্ট দ্য ওয়েস্ট। ওয়েস্ট চাইলেই কি, ওয়েস্ট তো ডে ওয়ান থেকে চাইছে কিউবাকে সরাতে, পেরেছে। ওয়েস্ট ডে ওয়ান থেকে চাইছে ইরানকে সরাতে, পেরেছে। ডে ওয়ান থেকে চেষ্টা করে তালিবানকে সরাতে, পেরেছে। 20 বছর যুদ্ধ করে তারা পারেনি। ওয়েস্ট চাইলেই হয় না। আপনার ভেতরে ডাইনামিক্সটাও একটা ফ্যাক্টর। ভেতরে যে এলিমেন্টস গুলি আছে, দে মাস্ট বি অ্যাট প্লে। ইরানের মধ্যে দেশকে এত চেষ্টা করা হলো, বোমা ফেলে ভাঙা হলো, ডিসলজ করতে পারলো না। আমেরিকা চাইলেই আঙুল ঘোরালাম, কোন ফাইয়া কোন, আমেরিকা নয়। আমেরিকা ইজ নট দ্যাট পাওয়ারফুল। কেমন মাথায় রাখতে হবে ভেতরের শক্তিগুলি কতটা দুর্বল বা কতটা শক্তিশালী। কিন্তু আমাদের আলোচনা আমরা ভিন্ন খাতে প্রভাবিত আমি করছি। এই প্রসঙ্গে আসলে প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। ভিতরের শক্তিগুলো, সক্রিয় শক্তিগুলো, তারা যদি এক হয়ে কাজ না করেন, তাদের মধ্যে যদি বিভেদ থাকে, তবে সেটি শেষ পর্যন্ত এই ভাঙনের দিকে যায়। আমরা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। এই জুলাই সনদের প্রত্যাশা এবং প্রাপ্তি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখুন, এখানে নানা জনের নানা মত আছে। তো যে জিনিসটা আমি মনে করি যে স্বৈরাচার পতন হয়েছে, নতুন বাংলাদেশ তৈরি করা দরকার। নতুন বাংলাদেশের ন্যারেটিভ কি হবে? তা আমি যে 28টা পয়েন্ট আছে, এটা তো মানে ডিক্লারেশন, এখন চার্টার হবে। চার্টারে কি যায় এবং এটা নিয়ে একটা এখনো কিন্তু ওরা একমত হতে পারেনি।
এবং ইলেকশন অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা জানেন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধরনের ইয়ে আছে। বিএনপি চাচ্ছে ইলেকশন ত্বরান্বিত করার জন্য এক্সিস্টিং সিস্টেমের মধ্যে যাতে ওরা পার্লামেন্টে যেতে পারে। ওরা বলছে যে আমরা গিয়ে এগুলো করবে, যে ডিক্লারেশন আছে। কিন্তু আমার মনে হয় যে যারা এখনো এই জুলাই বিপ্লবের পিছনে ছিল, আপনি যেটা অ্যাপারেন্টলি আপনার যেটা মনে হচ্ছে বাইরে থেকে যে ওরা ডিভাইডেড, আসলে ওরা ডিভাইডেড না। কিন্তু এখানে সবচেয়ে বড় গেম প্লে করছে বিএনপি, কারণ বিএনপি চাচ্ছে যে ওরা ক্ষমতায় যেতে। জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স যেটা সার্ভে করেছে টিআইবি বাংলাদেশ, বিএনপি 92% এই যে চাঁদাবাজি দখলদারি, যেটা ও সবাই বলে যে অলরেডি আওয়ামী লীগ করে রিপ্লেস করেছে। এবং লোকজন কিন্তু লোয়ার লেভেলে কিন্তু সাংঘাতিকভাবে বিরক্ত। ওরাও চাচ্ছে না, অনেকেই, আমি ওদিন বলছিলাম যে অলরেডি তো ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তা আমাকে দুইজন ছাত্র আসে আমাদের পিএইচডি প্রোগ্রামে, দুইটা ইউনিভার্সিটির শিক্ষক, বলো যে স্যার এটা নাও হইতে পারে, কারণ জনগণ, আপনি যদি গ্রামাঞ্চলে যান যারা গ্রাসরুটে, ওরা কিন্তু দেখতেছে অলরেডি বিএনপি চাঁদাবাজি করতে। তাহলে মানে কি আমরা আওয়ামী লীগকে সরিয়ে আরেক আওয়ামী লীগ বি আনবো যেটা একই জিনিস করবে? ওরাও চাচ্ছে যে একটা চেঞ্জ হোক, তারপর ইলেকশন। ইলেকশন কিন্তু সব মানে কিছুর মানে ফাইনালাইজেশন না, তার আগে যে ডকুমেন্টের উপর ইলেকশনের যে সংস্কার হবে, এই জিনিসগুলো আসলে করা দরকার বাংলাদেশের ভবিষ্যতের গুড গভর্নেন্স এর জন্য। এটা আমি বিশ্বাস করি। হাসান ফেরদৌস ভাই আরো বোধবান মানুষ, উনি হয়তো বেটার করে বলতে পারবেন। আমরা হাসান ফেরদৌস আপনার কাছে শুনতে চাই, একদিকে যেমন জুলাই সনদ ঘোষণা হলো, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারও 1 বছর পার করলো। জুলাই সনদ, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, এই শব্দগুলো নিয়ে আপত্তি থাকতে পারে যারা পলায়ন করেছে তাদের, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে যারা বাংলাদেশে এই জুলাই বিপ্লব কিংবা অভ্যুত্থান যাই বলে না কেন এটির পিছনে সক্রিয় শক্তি হিসেবে কাজ করে, তাদের তো একমত হওয়ার কথা ছিল। তারা তো জুলাই সনদকে নিয়ে মাথায় তুলে নাচার কথা কিংবা জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে এগিয়ে আসার কথা। তাদের মধ্যেও তো বিভেদ দেখা যাচ্ছে। যদি তাদের মধ্যেই বিভেদ থাকে তাহলে আসলে এই জুলাই সনদের অর্জনটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথমত আমরা সবাই মিলে কিন্তু একটা জুলাই সনদ তৈরি করেছি। সবাই লক্ষ্য করেছে সেদিনকে কি ঘটেছে। দাঁড়িয়েছিল সব দল, 18-20টা দলের নেতা দাঁড়িয়ে আছে এবং কোলাকুলি করেছে। আমাদের ইতিহাসে কখনো দেখেছো যে বিরোধী দল দলের নেতারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরকে কংগ্রাচুলেট করে? না, এটা তো তার মানে সরকার এবং বিরোধী দল থাকলে হয়তো হয় না, কিন্তু এই মুহূর্তে তো আসলে বাংলাদেশে পক্ষটা আসলে আওয়ামী লীগ একদিকে, বাকি দলগুলো হয়তো একদিকে, আমি এইভাবে বলার বিবেচনা চেষ্টা করা করছি হয়। যে সবাই ইনিশিয়ালি এটা ওয়েলকাম করেছে। সবার লক্ষ্যটা কি? আমার স্টেকটা ক্লেম করা। আমরা কি দেখেছি বিপ্লবের পরপরই বিভেদটা কি নিয়ে লাগলো? এটা কে করেছে, কার কত লোক মারা গেছে? বিএনপি বলছে আমার 152, ছাত্ররা বলছে আমার 153। মানে আমার ওনারশিপ, আমি মালিকানা আদায় করছি, কারণ আমার তো লেজিটিমেসি লাগবে। হুম হুম। এই রাজনীতিতে প্রধান ক্যাপিটাল হচ্ছে কি? লেজিটিমেসি। হোয়াট ইজ মাই লেজিটিমেসি? আমি কেন ক্ষমতায় যাব? কারণ সবচেয়ে বড় স্যাক্রিফাইস আমি করেছি, বলে আমাকে তুমি পাওয়ারে বসাবে। ছাত্ররা কি, ছাত্রদের কি কি কোন আইনগত ভিত্তি আছে ক্ষমতা বসবার? একটাই তো, আমি স্ট্রাগল করেছি, স্যাক্রিফাইস করেছি, আমি রক্ত খেয়ে মরেছি, তার সঙ্গে আমাকে ক্ষমতা বসাবে তোমরা। ফলে এই ফাইটটা খুব ন্যাচারাল ডেমোক্রেটিক ফাইট। এটা একটা, তার মানে কি এই যে আমরা চাইছি পুরো ব্যাপারটাকে ভন্ডুল করতে? তা তো না। আমরা কি দেখছি, এই যে 1 বছর গেল, ইনক্রিমেন্টালি মানে খুব ধীরে ধীরে হলেও কতগুলি সিগনিফিকেন্ট সাফল্য আমরা অর্জন করেছি। সেই ফিরিস্তা আমি দেবো না, কিন্তু অর্জন করেছি এবং অর্জন করার পথে আছি। সবচেয়ে বড় অর্জন কি? আমি বারবার বলেছি, এই বিপ্লবের প্রধান বড় অর্জন কি? 15 বছর 16 বছরের পুরনো একটা অত্যন্ত নারকীয় একটা স্বৈরাচারকে আমরা হারাতে পেরেছি। সবচেয়ে বড় অর্জন, বিগেস্ট ভিক্টরি ফর আস। এই দজ্জালকে আমরা ক্ষমতা, ফলে এটা এটা মানতে হবে। কিন্তু ওই যে এই কথাটাও তো মানতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অর্থাৎ আমরা করিয়েছি। এক্স্যাক্টলি। জি। ফলে এটা হচ্ছে কি, বিপ্লবের পরে হয় প্রতি বিপ্লব সর্বত্রই। আমি অনেকবার বলেছি বারবার, রুশ বিপ্লবের পরে 6 বছর লেগেছে গৃহযুদ্ধ থামাতে। ইট টুক 6 ইয়ার্স। ফরাসি বিপ্লব 10 বছর পরে ভেঙেই গেছে, নেপোলিয়ন ক্ষমতা চলে এসছে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। আমাদের এই প্রতি বিপ্লব ঠেকাতে হবে। কারণটা কি? প্রত্যেকে চায় ক্ষমতার একটা অংশ। ক্ষমতা হচ্ছে একটা পিৎজা পায়ের মতো, একটা পাই আমাকে দাও, কত বড় পাই আমি পেতে পারি তার জন্য ফাইট। দিস ইজ কোয়াইট নর্মাল, দিস ইজ কোয়াইট
নির্বাচন নিয়ে এত কথা কেন বলছি আমরা? কেন হাসান সাব্বির, BNP আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। বলো। একটা পাই যদি কেউ চায় তাহলে হয়তো আপত্তি না, পুরো পিৎজাটা যখন চাচ্ছে, বিশেষ করে আপনি দেখবেন যে 71 এবং 24-এর যে ডান দিক অবস্থান তৈরি করার চেষ্টা করা হলো, কারণ ছাত্ররা জানে 71-এ তাদের কোনো ভূমিকা নেই, 24-এ তাদের পুরোপুরি ভূমিকা, তখন তারা 24-কে বড় করা শুরু করলো। বিএনপি এসে দেখলো বিএনপি কখনোই 71 নিয়ে এতটা মাতামাতি করেনি, কারণ যখন আওয়ামী লীগ ছিল দেখেছে তাদের সেখানে খাওয়া ছিল না, কিন্তু যখন দেখেছে 24-এ এসে তারা পুরো পিৎজাটা নিতে পারছে না, একটা পাই নিতে হচ্ছে, তখন তারা 71-কে সামনে নিয়ে আসছে। অর্থাৎ Very good. এটা কি আসলে খাওয়া খাওয়ির একটা ভাগ ভাটোরা নিয়েই এই ক্ষমতাটা সমস্যাটা? কি? হোয়াট ইজ ক্ষমতা? ক্ষমতাই হচ্ছে খাওয়া। যাকে খাওয়া বলছি এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা না পেলে আমি দেশ বদলাবো কি করে? এটা তো লেজিটিমেট ব্যাপার, এটা তো অন্যায় কোনো প্রশ্ন না। যদি আমি ক্ষমতা না যেতে পারি, আমি আমার লক্ষ্য কি দেশ বদলানো, গণতন্ত্র তৈরি করা, দেশকে সমানভাবে সমতা তৈরি করা। কিভাবে করব আমি? আই নিড পাওয়ার। পাওয়ার জন্য আমার কি প্রয়োজন? ওই পুরো পাইটা আমার চাই। পাইটা আমি একলা পাবো না, আমি জানি, কারণ ডেমোক্রেটিক প্রসেস, তুমি এক খাবলা নেবে, ও কিন্তু আমার চেষ্টা হবে যতটা পারি আমি লার্জেস্ট পিস অফ দ্য পাই আমার হবে। তো এই আমেরিকা, এই যে আমরা একটু আগে কথা বললাম রিডিস্ট্রিক্টিং নিয়ে, ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি কেন এই যে অন্যায়ভাবে 5টা দলের 5টা আসনের কথা বলছেন? আমি চাই আমার আরো বেশি পাওয়ার। কারণটা কি? আমি ভিশন, এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য আই নিড পাওয়ার। করবে এটা, কিন্তু ভুলে যেও না পজিটিভটা কোথায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু জুলাই বিপ্লবের ফলাফলটাকে ওন করছে। কেউ জুলাই বিপ্লবটাকে প্রত্যাখ্যান, আওয়ামী লীগ ছাড়া, জুলাই বিপ্লবকে প্রত্যাখ্যান করছে না। এখন প্রশ্ন হচ্ছে যেই স্বপ্ন দিয়ে আমরা এই বিপ্লবটা করলাম, এটা কিভাবে বাস্তবায়িত করব? দ্যাট ইজ এ চ্যালেঞ্জ, যেটা অটোমেটিক্যালি ওভারনাইট রিজলভ করা যাবে না। তার কারণটা কি? অনেকগুলি ভিন্ন ভিন্ন মতাদর্শের ভিত্তিক দল রয়েছে। জামাতের যে মতাদর্শ তা তো বিএনপির নয়। আমাদের ভাই একটু আগে বিএনপির কথা বলছিলেন, একটু আমি এক লাইন কথা বুঝিয়ে বলি আমি। তা হচ্ছে যে এই দেশে গত 20 বছর 25 বছর আদর্শিকভাবে ছড়িয়ে ঘুরেছে একটা মাত্র দল, আওয়ামী লীগ। তারা একটা আদর্শিক ন্যারেটিভ তৈরি করেছে, তাকে চ্যালেঞ্জ করছে এই মুহূর্তে মূলত এনসিপি। কিন্তু বিএনপি দলটা কি করেছে? বিএনপি দল নিজেকে আওয়ামী লীগের সাকসেস হিসেবে প্রেজেন্ট করছে। আমরা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রিজার্ভার, মুক্তিযুদ্ধকে আমরা প্রিজার্ভ করব। এই যে গতকাল বা পরশু নাহিদ ইসলাম একটা বিবৃতি দিয়েছে, কি দিয়েছে? যে এই পুরনো ন্যারেটিভ 71 বনাম মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান, এই পুরনো ন্যারেটিভ আর চলবে না। কিন্তু বিএনপি কিন্তু মনে করছে যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আমার জন্য লাভজনক হচ্ছে আওয়ামী লীগের যে পুরনো মুক্তিযুদ্ধের পক্ষের যে বয়ানটা, তাকে আমি দখল করে নিই আমি। কেমন? ওকে, যেই ঘোষণাটা হয়েছে লক্ষ্য করতে, সেখানে কিন্তু একবারও বঙ্গবন্ধুর নাম নেই, একবারও বঙ্গবন্ধুর নাম, একবার 52 সালের পর্যন্ত নাম নেই। কেমন? এই যে ন্যারেটিভটা অলমোস্ট এন্টায়ারলি সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে কে? বিএনপি। বিএনপির জন্য খুব লাভজনক এই ন্যারেটিভটা। এখন এটাকে ব্যবহার করে বিএনপি তারা যেটা চেষ্টা করছে তা হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের রক্ষক, আমরা মুক্তিযুদ্ধের রক্ষক। ছাত্ররা বলছে না, মুক্তিযুদ্ধ এখন অত ইম্পর্টেন্ট ব্যাপার না, ফাইটটা হবে এখন, যে আইডিওলজিক্যাল ফাইটটা হবে আগামী দিনে, তা হচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ এই মুক্তিযুদ্ধ। আমাদের ডিভিশনটা ছিল বাংলাদেশে আমরা গত 15, 20, 25 বছর কি দেখেছি? আমরা দেশ দুভাগে ভাগ করেছি আমরা, আওয়ামী লীগ বনাম অন্যান্যরা। আওয়ামী লীগ বলতে কি বোঝায়? মূলত ভারতপন্থী, মূলত অসাম্প্রদায়িক, মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই তো? এটা আওয়ামী লীগ। আর বাকি সবাই শত্রু, বাকি সবাই জামাত হোক, বিএনপি হোক, হুয়েভার। এই যে বিভক্তির রাজনীতি, ছাত্ররা বলছে আসুন আমরা এই বিভক্তির রাজনীতি বদলাই। কি করে বদলাবো? তারা বলছে যে আমরা একটা মধ্যপন্থী, আগে ছিল সেন্টার লেফট, এখন তারা বলছে সেন্ট্রিস্ট একটা পলিসি আমরা অ্যাডপ্ট করি। আমরা যে সেন্ট্রিস্ট পলিসিতে মুক্তিযুদ্ধটা সেন্ট্রাল ইস্যু হবে না, অর্থাৎ নানা মত সক্রিয় সেন্ট্রাল আছে। ইস্যু হবে কোনটা? ইনসাফ। ওয়েট করো, সেন্ট্রাল ইস্যু কোনটা হবে? ইনসাফ, ন্যায্যতা। এই যে কনসেপ্টটা ইজ কমপ্লিটলি নিউ কনসেপ্ট, এবং আমার ধারণা যে এই কনসেপ্ট যদি প্রিভেল করে তাহলে আমরা সবাই লাভবান হব, সবাই আমরা। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটি হলো যে নানা মত সক্রিয়। ডক্টর কবির হাসান তো বলছিলেন যে টিআইবি ডাটা দিয়ে যে কোন দল চাঁদাবাজিতে কত শতাংশ ভূমিকা রাখছে। এই নানা মতের মধ্যেই আবার একটা নতুন কথা মির্জা ফখরুলের মুখ থেকে বেরিয়েছে,
111-এর পদধ্বনি শুনে যাচ্ছে। মাহফুজ আলম, যিনি খুব দ্রুত স্ট্যাটাস চেঞ্জ করেন, তিনিও বলছেন 111-এর কথা। অন্যদিকে ইনকিলাব মঞ্চ থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে যে যদি কোনো কু হয় ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসবে জনতা মুক্ত। আপনি হাসান ফেরদৌস, শুরুতে আপনার কাছে জানবো, তারপর কবির হাসান আপনার কাছে জানবো, দুজনের কাছে সংক্ষেপে। সেটা হলো, আপনি কি কোনো পদধ্বনি এই ধরনের শুনতে পাচ্ছেন কিংবা বলছেন? তুমি দেখো না 400 লোককে নিয়ে সামরিক বাহিনীর লোক ট্রেনিং দিচ্ছে, তুমি দেখো না পত্র পত্রিকায় 400 সেনাবাহিনীর মেজর সাহেব, অ্যাক্টিং সার্ভিং মেজর ঢাকা শহরে বসে সামরিক ট্রেনিং দিচ্ছে। এটা কিসের আলামত? আমরা বলছি 111-এর কথা বলছি আমরা। মূলত এমন সরকার গঠন করা যে সরকারটা ভারতপন্থী হবে, যে সরকারটা আওয়ামীপন্থী হবে, সেটাকে তারা বলছেন সেই ষড়যন্ত্রের কথা। যে ষড়যন্ত্র আসবে ক্যান্টনমেন্ট থেকে, উত্তরপাড়া থেকে, সে কথা অফকোর্স অ্যাবসলিউটলি উই মাস্ট রিমেন ভিজিল্যান্ট। এটা হতেই পারে। গোপালগঞ্জে কি ঘটলো? গোপালগঞ্জের ঘটনাটা কি ঘটলো? মূল লক্ষ্যটা কি? একটা অ্যানার্কি তৈরি করা, যে অ্যানার্কিতে নির্বাচন করা সম্ভব হবে না, দেশ চালানো পসিবল হবে না, ভারতের স্টেপ ইন করার সুযোগ ঘটবে। সো ওই শক্তিটা সক্রিয় আছে। প্রফেসর ডক্টর কবির হাসান, 30 সেকেন্ডে আপনার কাছে শুনবো। আমিও কিছুটা একমত, কিন্তু আমি এখনো আশাবাদী। আমি সন্দেহ হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, হবে। কারণ অলরেডি বিএনপি ছাড়া অন্য দলগুলো তার এগেনস্টে পজিশন নিয়েছে। ইলেকশনটা কিভাবে হবে আপনারা জানেন, পিআর পদ্ধতি না, যে ওল্ড পদ্ধতিতে যেটা হবে আর কি। তো আমার মনে হয় কেন জানি ইলেকশনটা দেরি হতে পারে, এবং দেরি হওয়ার কারণে যে ভিজিলেন্ট থাকার কথা যেটা বললেন, যে আর্মি আবার মুভিং করবে কিনা, এখন এইটার সাথে ইউনাইটেড স্টেটস এবং ভারতের কি ধরনের কানেকশন, এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করিনি। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আর দেয়ার অ্যাক্টিভ। তো লেটস হোপ ফর দি বেস্ট। একটা জিনিস আমি বলবো, যে 17 বছর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে লোকগুলো যে এনসিসিপি যে ওনারশিপ করছে, আমি তাদেরকে আরেকটু কুডোস টু দেন। তাদের বিপ্লবের কারণে এই লোকগুলো হয়েছে। স্বাভাবিকভাবে ওরা চায় যে পার্ট অফ দি গভর্নেন্স প্রসেস, এবং সেটা চাওয়া কিন্তু মোটেও অমূলক নয়। আর এই লোকগুলো কিন্তু কখনোই ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করেছে, এটা চাপিয়ে দেওয়া ন্যারেটিভ, যে ডোনাল্ড ট্রাম্প এখন করার চেষ্টা করছে সারা দুনিয়ার পরে। এইটা আসলে তো একটা বিরাট বিজয় তাদের জন্য। এখন বিএনপি এসে করতেছে, এটার কম ভাগাভাগি থাকছে। বিএনপি কোথায় ছিল এই একটু ছিল না? শুধু তাই না, যে মুহূর্তে আওয়ামী লীগ চলে গেল, ওখানে রিপ্লেস করা শুরু করলো বিএনপি, চাঁদাবাজি এভরিথিং দেখছে। এর জন্য যে সংস্কার করে তারপরে আমাদের একটা গভর্নেন্স ব্যবস্থা সৃষ্টি করার ছিল। আমি লিটল বিট হতাশ, আমি ব্যক্তিগত যে 1.5 বছর মধ্যে আরো 2.5 বছর পর যদি ইউনূস সাহেব থাকতেন, কিছু একটা হতো। আর একটা জিনিস, যেটা 6 বছর যে রুশ বিপ্লবের কথা বললেন, সিভিল ওয়ার, একটা জিনিস তো মোহাম্মদ ইউনূসকে বলছো রেগুলার, যেটাই বলো কেন, ওনার কারণে অ্যাটলিস্ট আমাদের সিভিল ওয়ারটা হয়নি। আর্মির ইন্টারভেনশন কোন একটা সিভিল ওয়ারটা নেই। এটা তো আমাদের আমরা চাই যে আসলে যে গণতান্ত্রিক পথ খুলেছে বাংলাদেশের জন্য, সেই পথে বাংলাদেশ হাঁটুক। কোন রকম সামরিক শক্তি কিংবা অগণতান্ত্রিক শক্তি যাতে সামনের দিনগুলোতে বাংলাদেশের দায়িত্ব না আনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।